বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির দল গঠন প্রক্রিয়ার উচ্ছ্বসিত প্রশংসা সুজনের। মিরাজের জন্য আক্ষেপ থাকলেও নতুনদের নিয়ে আশাবাদ। শরীফুল, তাসকিন, মুস্তাফিজ এরা কিন্তু কন্টিনিউ খেলতে হচ্ছে। ওখানে আরও 2-3জন ফাস্ট বোলার আমরা থাকতাম, রোটেশন ওয়াইজ সবাই সুস্থ থাকতো, রিকভারি টাইম পাইতো। পেসারদের ইনজুরি মুক্ত রাখতে বোর্ডকে কৌশলী হওয়ার আহ্বান এবাদতের। 9 মাস মাঠের বাইরে থাকা বোলারের বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ। সিকান্দার রাজাকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা জিম্বাবুয়ের। প্রথমবারের মতো ডাক পেলেন কিংবদন্তি অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন। তীব্র দাবদাহের মাঝে ক্রিকেটার ও মাঠ সংশ্লিষ্টদের সুস্থ রাখতে বিশেষ কর্মশালা বিসিবির। হিট স্ট্রোক সহ অন্যান্য রোগের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ। এবং ওয়ান্ডারার্স ক্লাবের পুনর্জাগরণ, প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের টিকিট পেয়ে শক্ত দল গড়ার আশা। কথার নড়চড় হলেই কঠোর হওয়ার হুঁশিয়ারি বাফুফে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে 17 জনের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে পরে যুক্ত হবেন আরও 2 জন, সাকিব এবং মোস্তাফিজ। এই 19 জন থেকেই বাছাই করা হবে, এমন পরিকল্পনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিসিবি পরিচালক এবং সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মিরাজের জন্য আক্ষেপ থাকলেও এই 19 জন এই মুহূর্তের সেরা পছন্দ বলেও মানছেন তিনি। সুজনের আশা, রিশাদ, হৃদয়রা হবেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি স্কোয়াড ঘোষণার পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে বিসিবিতে। ডিপিএল এর দলগুলোর অনুশীলনের মাঝেই চলছে জাতীয় দলের প্রস্তুতিও। তাই তো আবাহনীর অনুশীলনে যোগ না দিয়ে জাতীয় দলের কোচদের সঙ্গে নেট সেশনে হাজির লিটন কুমার দাস। ইনডোরের নেটে এলকেডিকে ফর্মে ফেরাতে চলে 3 কোচের আপ্রাণ চেষ্টা, যেখানে হাতুরুর সঙ্গে ছিলেন নিক পোথাস এবং সদ্য যোগ দেয়া মুস্তাক আহমেদ। স্পিনারদের কাছে না পেয়ে লিটনকে ব্যাটিং শিখিয়ে সময় কাটান এই স্পিন মায়েস্ত্রো। স্পেসিফিক কিছু শট নিয়ে কাজ করেন লিটন। পাশের নেটে তখন ইনজুরি থেকে আবারও নিজের ছন্দে ফেরার চেষ্টায় ছিলেন সৌম্য সরকার, তার দিকেও ভালোই মনোযোগী ছিলেন হাতুরু। 17 জনের এই প্রাথমিক স্কোয়াড এবং পরে যুক্ত হওয়া সাকিব, মুস্তাফিজদের 19 জনের মধ্য থেকেই ঠিক হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। বিশ্ব আসরের এত আগে সুনির্দিষ্ট এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। টুকটাক সমালোচনা থাকলেও এরাই বাংলাদেশের সেরা ক্রিকেটার বলে মনে করেন তিনি। যেই টিমটা লিউয়েরা অলরেডি ডিক্লেয়ার করেছেন, দারুণ একটা ব্যালেন্স টিম। হয়তো অনেক কথা থাকতে পারে, এ নাই ও আছে, বাট যারা আছে তারা সবাই পারফর্মার, তারা অল গুড ক্রিকেটার্স। তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে। তাহলে আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে, যে আমরা আশা করি, যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দিবে। আসলে ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশ দলের নিয়মিত মুখ হয়েও টি-20তে এখন ব্রাত্য মেহেদী হাসান মিরাজ। তবে বিষয়টিকে নেতিবাচক নয়, ইতিবাচক হিসেবে দেখছেন সুজন। মিরাজের জন্য আক্ষেপ থাকলেও হৃদয়, রিশাদ এবং লিটনকে নিয়ে উচ্ছ্বসিত এই পরিচালক। তার মতে আসছে বিশ্বকাপে এরাই হবে বাংলাদেশের ট্রাম্প কার্ড। তামিম বলেন, ও এরকম ব্যাটিং করে, যদিও লিগে ওরকম বড় রান করতে পারি, বাট আমার মনে হয় ছোটো ফর্মেট ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে। লিটন মনে হয় ভালো সময় ফিরে আসবে। আমি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ, আমি সেটাও বিশ্বাস করি। মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। আর আমি ভেরি হ্যাপি উইথ রিশাদ, দ্য ওয়ে হি পারফর্ম এই ঢাকা লিগে। আমি মনে করি এই পারফর্মটা যদি ও কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য, হি উইল বি, ও অনেক ম্যাচ জিতানোর সাহায্য করবে বাংলাদেশকে। আসলে সুজন যখন কথা বলছিলেন তখনও নেটে শিষ্যদের নিয়ে ঘাম ঝরাচ্ছিলেন কোচিং প্যানেলের 3 সদস্য, যেখানে 2 নেটে ছিলেন টি-20 স্কোয়াডে না থাকা মুমিনুল আর সাদমান। তাদের সঙ্গে বোলিং এন্ডে এবাদত ছিলেন কোচদের সঙ্গী হয়ে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারের সেরা ফর্মে থেকে বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট এখনও তাড়িয়ে বেড়ায় এবাদত হোসেনকে। তবে প্রায় বছর খানেকের অপেক্ষা শেষে সিলেট এক্সপ্রেস মাঠে ফিরতে প্রস্তুত পাকিস্তান সিরিজের আগেই। ইনজুরির প্রবণতা কমাতে অন্তত 7 থেকে 8 জন পেসারের গ্রুপ তৈরির পরামর্শ সিলেট এক্সপ্রেসের। সময় সংবাদের সঙ্গে একান্ত আলোচনা এসব কথা জানান এবাদত। আজ দেখুন দ্বিতীয় পর্ব। খেলতে না পারাটা অনেক কষ্টের, আর আজকে প্রায় 8 মাস হলো আমার অপারেশন। তো অপারেশনের পরে থেকে রিহ্যাবিলিটেশন শেষ করে এখন স্ট্রেংথ পর্যায়ে আছি, যে আমার পায়ের যে স্ট্রেংথ যেটা আছে সেটা বিল্ড করার চেষ্টা করতেছি, আর মাসেল যেটা লুজ হয়েছে ওটা বিল্ড করার চেষ্টা করতেছি।
ডিপিএল এর ম্যাচে আবাহনীর ডাগ আউটে এবাদত হোসেন। তাসকিন শরীফুলদের খেলতে দেখে নিশ্চয়ই কষ্টটা তীব্র হয় সিলেট এক্সপ্রেসের। এশিয়া কাপ, বিশ্বকাপ এবং এবারের টি-20 বিশ্বকাপ এবাদত খেলতে পারছেন না আরও একটি মেজর টুর্নামেন্ট। তবে অপেক্ষার প্রহর ফুরোচ্ছে মাঠে ফেরার দিনক্ষণ চূড়ান্ত এই ডানহাতি পেসারের। আমারও আপাতত এখন আর বড় কোনো ইভেন্ট নাই, সো তাড়াহুড়ো করতেছি না। আস্তে আস্তে এই সময়টা একটু বেশি নিচ্ছি যাতে রি-ইনজুরি হওয়ার চান্সটা যাতে কমে আসে। সো চেষ্টা করতেছি আর কি যে আগামী 3 মাসের মধ্যে আমি পুরো রিদমে যাতে বোলিংয়ে ফিরতে পারি ইনশাল্লাহ। ক্যারিয়ার সেরা ফর্মে থেকে ইনজুরিতে পড়েন এবাদত হোসেন। 2023 বিশ্বকাপের আগে ওয়ানডে ফরম্যাটে রীতিমতো উঠছিলেন এই সিলেট এক্সপ্রেস। 2022 সালের হিসেব টানলে উইকেট শিকারের গড় হিসেবে তার আশেপাশেও ছিলেন না কেউ। সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন প্লেয়ারকে তিনি মিস করছেন এই স্কোয়াডে, এবং সেখানে একটা নাম আসলে এবাদত হোসেন সে ডিরেক্টলি বলেছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্যাপ্টেন এবং টিম যখন মিস করে, এটা শুনতে পারাটা অনেকটা গর্বের যে দল আমাকে মিস করতেছে বা ক্যাপ্টেন আমাকে মিস করতেছে। আমি নিজেও আসলে ওয়ার্ল্ড কাপটা খুবই মিস করেছি। এটা তো ইনজুরিটা তো সাডেনলি হয়ে গেল। দেশের পেস বিপ্লব নিয়ে নানান উচ্চবাচ্য থাকলেও এবাদতের ছিটকে যাওয়ায় মুদ্রার উল্টো পিঠ হয়েছে স্পষ্ট। তাসকিন শরীফুলদের ওপর টানা ম্যাচ খেলার ধকলে ভারত বিশ্বকাপে প্রভাব পড়েছে টিম পারফরমেন্সে। ইনজুরি এড়াতে তাই কেবল 3-4 জনের সীমাবদ্ধ না থেকে এবাদতের পরামর্শ আরো বড় ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট গড়ার। আমি সাডেনলি ইনজুরিতে হওয়ার পরে যেটা বললাম যে মানে শরীফুল, তাসকিন, মুস্তাফিজ এরা কিন্তু কন্টিনিউ খেলতে হচ্ছে। যদি ওখানে আরও 2-3 ফাস্ট বোলার আমরা থাকতাম, তখন কি হয় দেখা যাচ্ছে রোটেশন ওয়াইজ সবাই সুস্থ থাকতো, রিকভারি টাইম পাইতো। সত্যি কথা বলতে 7-8 জন থাকলে তখন রোটেট করে খেলা যাবে। বেস্ট অফ লাক ফর ইউর। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সিলেট এক্সপ্রেস খ্যাত এবাদত হোসেনের সাথে, যিনি কিনা ইনজুরির জন্য এই মুহূর্তে মাঠের বাইরে থাকলেও মাঠে ফেরার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করল জিম্বাবুয়ে। 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য সিকান্দার রাজাকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে তারা। স্কোয়াডে রয়েছেন একটি চমক, ডাক পেয়েছেন জিম্বাবুয়েন কিংবদন্তি অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথান ক্যাম্পবেল। আসছে জিম্বাবুয়ে, কেটে যাবে সব সমস্যা। ব্যাটে বলে রেকর্ডের পর রেকর্ড হবে, সিরিজ জয়ের আনন্দ সঙ্গী হবে। শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স কিংবা আইপিএলে মোস্তাফিজের খরুচে বোলিং সব ভুলিয়ে দেবে এক নিমিষে। কথার তুবড়ি ছুটিয়ে আমেরিকার বিমানে উঠবেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দলকে নিয়ে এমন হাসি তামাশাই চলছে নানা মহলে। কিন্তু আসলেই কি এখনকার জিম্বাবুয়ে দলটাকে টি-20তে হারানো এত সহজ? শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে তারা। 15 সদস্যের দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। আরও আছেন শন উইলিয়ামস, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, লুক জংউই, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো অভিজ্ঞরা। দলে ডাক পেয়েছেন জিম্বাবুয়ান কিংবদন্তি ও সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথান ক্যাম্পবেলও। স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার তিনি। 26 বছর বয়সী লেগ স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়ে বড় স্বপ্ন দেখছে জিম্বাবুয়ানরা। এবছর মার্চে আফ্রিকান গেমসে স্বর্ণজয়ী দলের সদস্য জোনাথান। ওই দলের আরও 2 জন আছেন 15 সদস্যের স্কোয়াডে। যদিও ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেটের সিনিয়র টিমে অভিষেক হয়েছে আগেই। সিকান্দার রাজার জন্য চ্যালেঞ্জটা বড়। গত বছর নভেম্বর থেকে টি-20 দলের ক্যাপ্টেন্সি তার কাঁধে। সম্প্রতি কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। রাজা, বার্ল, জংউইরা সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ আগ্রাসী ব্যাটিং করেন। নিজেদের দিনে বল হাতে ভয় ধরাতে পারেন মুজারাবানি, এনগারাভারাও। আত্মবিশ্বাস নিয়েই টাইগারদের ডেরায় পা রাখবে শেভরনরা। 28 এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছানোর কথা তাদের। সিরিজটি মাঠে গড়াবে 3 মে। প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, আর বাকি 2টি ম্যাচ হবে ঢাকায়। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার নারী ক্রিকেট প্রসঙ্গ। ভারতের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ সামনে রেখে নিজেদের মাঝে ম্যাচের আদল অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্য দিয়ে ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে সফল হতে হবে সেই দিকগুলোর ধারণা পেয়েছেন ক্রিকেটাররা, জানিয়েছেন কোচ AKM মাহমুদ ইমন। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
ক্রিকেট বিশ্বে ভারত বাংলাদেশ লড়াই পেয়েছে বাড়তি মাত্রা, সেটা নারী কিংবা পুরুষদের খেলায়। গেল বছর ভারতের বিপক্ষে নিগার সুলতানারা ওয়ানডে সিরিজ ড্র করেছে। সেই সিরিজেও মাঠের খেলার সঙ্গে হয়েছে কথার লড়াই। আরও একটা সিরিজ খেলতে বাংলাদেশে ভারত নারী ক্রিকেট দল। এই সিরিজেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ভুল শুধরে নেওয়ার কাজটা করে নিয়েছেন জ্যোতি পিঙ্কিরা। প্রখর রোদের মাঝে নিজেরা ম্যাচের আবহে অনুশীলন করেছেন, যেখানে প্রাধান্য পেয়েছে কোন পরিস্থিতিতে কোন রোলে খেলবেন ক্রিকেটাররা। একটি নির্দিষ্ট লক্ষ্য দিয়ে বোলিং এবং ব্যাটিং করানো হয় তাদের। সেই দায়িত্ব কতটুকু পূরণ করতে পারছেন তা দেখে ক্রিকেটারদের দেয়া হয় পরবর্তী নির্দেশনা। এবছর সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ। খুব ভালো কিছু করতে পারি নাই আমাদের দলের জন্য। যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা হোস্ট, আমাদের দলের কনফিডেন্স কামব্যাক করার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সিরিজ। ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি ওই রকম। এ নিয়ে মোট তৃতীয়বারের মতো টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। আগে সিরিজ জয়ের অভিজ্ঞতা না থাকলেও এবার হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজে চোখ টাইগ্রেসদের। কিন্তু সিলেটে আমরা দীর্ঘদিন থেকে আমরা প্রশিক্ষণ করতেছি এবং অনেকগুলো খেলা এখানে খেলেছি এবং এখানে আমাদের ঘরোয়া ক্রিকেটের অনেকগুলো খেলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের মেয়েরা জানে এখানের উইকেট কেমন, আউটফিল্ড কেমন, সবকিছু আমাদের নখদর্পণে। তার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে এইবার আমরা ওদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবো এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমাদের সিরিজটা যাতে আমাদের বাংলাদেশের পক্ষে আসে সেই চেষ্টাই করব। 28 এপ্রিল সিলেটে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের খবর। বিসিএল এর রানার্স আপ হয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। চ্যাম্পিয়ন হয়ে তাদের সঙ্গী ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব। প্রিমিয়ার লিগেও দল গড়বে বলে জানিয়েছে ক্লাব সংশ্লিষ্টরা। তবে দল না গড়লে 3 বছরের জন্য ক্লাবগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানান বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান। দেশের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। এবারের আসরের শিরোপা উঠেছে ফকিরের কুল ইয়াং মেন্স ক্লাবের হাতে। তবে রানার্স আপ হলেও আনন্দটা বেশি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের, কেননা ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে ক্লাবটি। প্রতি বছর বিসিএল থেকে 2টি করে দল প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পেলেও দল গঠন করে না ক্লাবগুলো। এর আগের আসরের রানার্স আপ গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব যার বড় উদাহরণ। অতীতে ফকিরের পুলেরও রয়েছে এই লজ্জার ইতিহাস। তবে এবার এই ঘটনা ঘটালে পড়তে হবে বড় শাস্তির মুখে। স্মরণকালের সবচাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ছিল এটা। গত 2-1 বছরে একটা ট্রেডিশনে পরিণত হয়েছিল যে উপরের লিগে উঠে পরবর্তীতে না খেলার জন্য। আর আপনারা জানেন যে এই জন্য কিন্তু আমরা খুব কঠোর অবস্থানে গিয়েছি। কোনো দল যদি নাম উইথড্র করে নেয় সে সমস্ত দলগুলোকে পরবর্তী 3 এবং 4 বছরের জন্য কিন্তু আমরা লাইসেন্সিং থেকে বিরত রাখবো। তো এটা কিন্তু তাদের জন্য একটা কড়া শাস্তি আমি মনে করি। তো আমার মনে হয় যে এখন আর ভবিষ্যতে কেউ এরকম করার সাহস করবে না। ফকিরের পুল ওয়ান্ডারার্স 2 ক্লাবই ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় তারা প্রিমিয়ার লিগে দল গড়বে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ক্লাব কর্তারা চান টিম করতে, সহযোগিতা চান বাফুফের। আর প্রিমিয়ার লিগে খেলতে ফুটবলাররাও বেশ উচ্ছ্বসিত। খুবই দুরবস্থা থেকে আজকে চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের বাজেটও খুব কম ছিল। আর ক্যাসিনো কাণ্ডের পরে সহযোগিতার হাত অনেকেই বাড়ায় নাই। বিগত অনেকবার চ্যাম্পিয়নে খেলি নাই, এটা একটা দুর্নাম আছে। ওইটা গুছানোর জন্য একবার হলো আমরা খেলার খুব আগ্রহী। সবচেয়ে বড় বিষয় হলো অর্থনৈতিক যে বিষয়টা। বিসিএল থেকে প্রিমিয়ারের ন্যূনতম বাজেট মিনিমাম 5-6 গুণ বেশি ব্যয়বহুল। মূল টার্গেট আমরা প্রিমিয়ার লিগে লং টাইম টিকে থাকার জন্য এই টিমটা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার লিগে লং টাইম থাকার চেষ্টা করব। 12 গোল করে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা, সঙ্গে সেরা খেলোয়াড় হয়েছেন ফকিরের পুলের রাফায়েল টুডো। সেরা গোলকিপারও হয়েছেন এই ক্লাবের সাজু আহমেদ। এছাড়া ফেয়ার প্লে দল হয়েছে বাফুফে এলিট ফুটবল একাডেমি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বাফুফের উইমেন্স লিগ দিয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে যাত্রা শুরু করতে যাচ্ছে নবগঠিত বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দল। আর লিগ শুরুর আগে তাদের শুভকামনা জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনীর নারী ফুটবল দলের সফলতা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে যাবে বলেও বিশ্বাস তার। ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রযাত্রা সমুন্নত করতে সবসময় কাজ করার কথা জানিয়েছেন সেনাপ্রধান। এদিকে নতুন দল নিয়ে আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন। 1973 সাল থেকে ফুটবলের সঙ্গে পথ চলা বাংলাদেশ সেনাবাহিনীর। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল। তবে শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নারী দল না থাকলেও নেপালে সাবিনা কৃষ্ণাদের সাফ জয়ের পর সেনাবাহিনীর নারী ফুটবল দল গঠনের উদ্যোগ নেন বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। 2022 সালে পথ চলা শুরু করলেও বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল পুরোপুরি গঠিত হয় 2023 সালে। আর এই দলটা গঠনের দায়িত্ব পান দেশের অন্যতম সেরা কোচ গোলাম রব্বানী ছোটন, যার হাত ধরে দেশের নারী ফুটবলে এসেছে অজস্র সাফল্য। সেই বছরই বিকেএসপির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল। এবার তাদের চোখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওমেন্স লিগে। আসন্ন নারী লিগে অংশ নিতে যাচ্ছে দলটি। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে উত্তরা ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। ম্যাচ শেষে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দলকে শুভকামনা জানান সেনাপ্রধান। আমি তোমাদের খেলা দেখে এইটুকু বলতে পারি, তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমাদের প্রতিভা আছে, তোমাদের শুধু শৃঙ্খলা ঠিক রাখতে হবে। নিয়ম শৃঙ্খলা মেনে ভবিষ্যতের লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ তোমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বাংলাদেশের মান উজ্জ্বল করবে, সেই বিশ্বাস আমি রাখছি। তোমাদের সবার প্রতি রইল শুভকামনা। ক্রীড়াঙ্গনে নারীদের অগ্রযাত্রা সমুন্নত করতে নিজের ভাবনার কথাও জানান সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে আমি সব কিছুই করব যা আমার দ্বারা সম্ভব, যাতে করে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা দল নয়, বাংলাদেশের নারী দলগুলো অন্যান্য ক্ষেত্রেও যারা উন্নতি করতে পারে সেই বিষয়ে আমার ভূমিকা সবসময় থাকবে। আর নতুন দল নিয়ে বেশ আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন। লিগে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা ম্যাচ আপনার কম্পিটিটিভ ম্যাচ খেলবে, সেটা যে দলই হোক। আমি কনফিডেন্ট। অলরেডি আপনি জানেন যে আমাদের মেয়েরা কিন্তু খুব অল্প দিন হলো তারা ট্রেনিংয়ে ছিল। প্রীতি ম্যাচে উত্তরা ক্লাবকে 4-1 গোলে হারিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দল নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেস অসুস্থ হয়ে পড়লে তাকে বুয়েনোস এইরেসের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে শঙ্কামুক্ত আছেন তেভেস। তারপরও আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্লেইং ক্যারিয়ার শেষ করে কোচ হিসেবে রোজারিও সেন্ট্রালের দায়িত্ব নিলেও পরের বছর আর্জেন্টিনার প্রথম সারির ক্লাব ইনদেপেন্দিয়েন্তের হেড কোচ হয়ে আলোচনায় আসেন কার্লোস তেভেস। যদিও প্রথম মৌসুম ভালো কাটেনি তার। চলতি বছরের জন্য যখন জোর প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎই অসুস্থ হয়ে বেশ বড়সড় একটা ধাক্কা খেলেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম থেকে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করেন কার্লোস তেভেস। দ্রুত তাকে রাজধানীর বুয়েনোস এইরেসের একটি হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারের ছুরি কাঁচির নিচে যেতে না হলেও সেখানে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। স্বস্তির খবর হলো, রিপোর্টে খারাপ কোনো সংবাদ আসেনি সাবেক এই আর্জেন্টাইন ফুটবলারের। তারপরও সাবধানতার জন্য তাকে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। পরবর্তীতে তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেসব রিপোর্ট ভালো এলেই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন তিনি। তবে কবে নাগাদ আবারও মাঠে ফিরতে পারবেন তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তেভেজের জরুরি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার মেডিকেল টেস্টের সব রিপোর্ট সন্তোষজনক। তারপরও সতর্কতার জন্য তেভেজকে কিছু সময় হাসপাতালে রাখা হবে। 2015 সালে আর্জেন্টিনার জার্সি খুলে রাখেন কার্লোস তেভেস। তবে ক্লাব ফুটবলে নিয়মিত খেলে গেছেন তিনি। প্লেইং ক্যারিয়ারের শেষ সময় ফিরে যান শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে। সেখানেই ফুটবলার ক্যারিয়ারের ইতি টেনে কোচিং শুরু করেন রোজারিও সেন্ট্রালে। পরের বছর দায়িত্ব নেন আর্জেন্টিনার শীর্ষ 5 ক্লাবের একটি ইনদেপেন্দিয়েন্তে। ওয়েস্ট হ্যাম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ অভিষেক হয় তার। এখান থেকেই ধারে তেভেস খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে গোলের হিসেবে তিনি বেশি সফল ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে। এই দুটো ক্লাবের হয়েই চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড আছে তার। এস.এম. ইকবাল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়।
জেএফএ অনূর্ধ্ব 14 জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা দল। ফাইনালে তাদের কাছে 3-2 গোলে হেরে যায় ঠাকুরগাঁও জেলা দল। দিনাজপুর স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব 14 জাতীয় নারী ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় দিনাজপুর জেলা দল ও ঠাকুরগাঁও জেলা দল। ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় দিনাজপুর আগ্রাসী ফুটবল খেলেও গোল করতে পারেনি। নির্ধারিত সময়ে গোল না হয় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত গোলরক্ষক শ্রাবন্তীর দাপুটে পারফরমেন্সে টাইব্রেকারে দিনাজপুর 3-2 গোলে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে শিরোপার উল্লাসে মাতে। করে নিব, তাদেরকে আমরা বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে হয়তো এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দেব আবারও। বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির দল গঠন প্রক্রিয়ার উচ্ছ্বসিত প্রশংসা সুজনের। মিরাজের জন্য আক্ষেপ থাকলেও নতুনদের নিয়ে আশাবাদ। তীব্র দাবদাহের মাঝে ক্রিকেটার ও মাঠ সংশ্লিষ্টদের সুস্থ রাখতে বিশেষ কর্মশালা বিসিবির। হিট স্ট্রোক সহ অন্যান্য রোগের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ। এবং ওয়ান্ডারার্স ক্লাবের পুনর্জাগরণ। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের টিকিট পেয়ে শক্ত দল গড়ার আশা। কথা নড়চড় হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি বাফুফে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন ইকবাল। আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।